এমনও দিন গেছে যে মার কড়া শাসনে আমি অনাহারে শুয়ে আছি। পরক্ষণে জানতে পারছি যে মাও অনাহারে রইছে। আমি খাই নাই এই কারণে মাও খায় নাই। আজকে এই প্রতিবন্ধকতায় যখনই চোখ বন্ধ করি, দেখতে পাই আমার সেই মায়ের স্মিত হাসি। আমি চাঁদকে বলি যে তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা অনন্তকাল অবিরত। ১৯৬০ সালের ১২ই মে আমেরিকায় আনা জার্ভিস নামক এক মহিলা তার মায়ের জন্য একটি ছোট্ট স্মারক আয়োজন করেন। সেই থেকে অনেকে এটি পালন করে আসছেন। ১৯১৪ সাল আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি উইড্রো উইলসন এটিকে একটি ছুটির দিন ঘোষণা করেন এবং মে মাসের দ্বিতীয় রবিবারে এটি পালন করেন। আজ সেই ১২ই মে। শুনবো তাদের কথা, যারা একটা সময় ফ্যামিলিতে বাবা মায়ের সাথে থাকলেও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান নিচ্ছেন দূরবর্তী কোনো স্থানে। কেমন আছেন তারা মা ছাড়া? শুনতে অসুন্দর মনে হলেও এটাই সত্যি যে আমি আমার আম্মুকে নিজের থেকে ফোন দিতাম না, বরং আম্মুই আমাকে ফোন দিত। কিন্তু এই হিসাবগুলো বদলে যেতে শুরু করলো যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে উঠলাম। এবং আমার মনে আছে যেদিন প্রথম আমি হলে উঠেছিলাম, সেদিন আমি আমার মাকে যথারীতি যে সময় মা ফোন দিয়ে থাকে তার আগে ফোন দিয়ে বসি এবং মা এতে হালকা স্মিত হাসেন। সেখান থেকে মাকে স্মরণ করার যে প্রাকৃতিক তাড়না আমার ভিতরে নিজের থেকে তীব্রভাবে অনুভব হতে শুরু করলো যখন আমি মায়ের আদরের কোল থেকে বের হয়ে এত বেশি প্রতিবন্ধকতা সম্পন্ন হিংসা, বিদ্বেষ এবং শত্রুতায় জর্জরিত এই পৃথিবীকে সত্যিকার প্রথম প্রত্যক্ষ মোকাবেলা করতে শুরু করলাম। আমি যখন প্রথম মার সাথে কথা বলতাম তখন একটু ভুল করতাম। আমি আমার সমস্ত দুঃখ, অভিমানগুলো মাকে বলে ফেলতাম। এতে করে মা ভীষণ আপসেট হয়ে যেতেন, অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতেন। কালক্রমে আমি যখন বুঝে উঠতে শুরু করলাম যে আমার মার খুশিটাকে ধরে রাখার জন্যই আমার সমস্ত কষ্ট, অভিমান, দুঃখগুলোকে নিজের ভিতরে কবর দিয়ে মার কাছে হেসে কথা বলাটাই মাকে খুশি রাখার জন্য আমার করতে হবে। যখন এরকম করতে শুরু করলাম, তখন মা মনে করতে শুরু করলো তাহলে মনে হয় আমি আসলে ভালো আছি। এতে মাও খুশি হতে শুরু করলো। মা কেন প্রথম থেকে বুঝতো যে পারিবারিক যে সমস্যাগুলো হচ্ছে বা মার যে ব্যক্তিগত অভিমান, দুঃখ হচ্ছে, তা যদি আমাকে বলে থাকেন ফোনে, তাহলে আমার এই হল জীবনে, আমার এই ভার্সিটিতে পড়াশোনাতে ব্যাঘাত ঘটতে পারে। এজন্য মা নিজের থেকে কেন আমাকে বলতেন না, সে উপলব্ধিটা যখন এখন এসে বুঝতে পারি, তখন সাথে সাথে এটাও বুঝতে পারি যে আল্লাহ তাআলা কেন নিজেকে যদি রহমান রহিম বলে থাকেন, সেই একই রেহেম গুণে কেন মাতৃত্বকে ভূষিত করলেন। আজকে এই প্রতিবন্ধকতায় যখনই চোখ বন্ধ করি, দেখতে পাই আমার সেই মায়ের স্মিত হাসি আর মুহূর্তে ঘুচে যায় আমার সমস্ত কষ্ট, অভিমান এবং দুঃখগুলো। আসলে মায়ের সাথে থাকার দিনগুলো কেমন, এটা বলার জন্য পৃথিবীর শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না। আমার যখন এইচএসসি পরীক্ষা ছিল, তখন আম্মু আমার পাশে রাত জেগে বসে থাকতো যে কখন আমি পড়া শেষ করে ঘুমাই। তারপর গিয়ে আম্মু ঘুমাতো। কখনো মার থেকে আমি এক বিন্দু মাত্র দূরে থাকি নাই। এই ১ম বার এমন একটা সবসময় কেমন একটা খালি, খালি শূন্যতা ফিল হয়। দিন শেষে যখন মায়ের সাথে ফোনে কথা বলি, তখন যে কিছুটা মানসিক শান্তি অনুভূত হয়। আমি যদি কখনো কোনো খারাপ অবস্থায় থাকতাম, আমি যখন বাড়ি আসতাম, তখন আম্মু আমার চেহারার দিক তাকায় বলে দিতে পারতো যে, "তোর কি হইছে? কি সমস্যা হইছে?" যাই হোক, সব নিজের ভিতরে আটকায় রাখতে হচ্ছে। ওই যে ওই যে মানসিক শান্তিটা আগে পাওয়া যেত, এখন সেটা তুলনামূলকভাবে কমে গেছে। এমনও দিন গেছে যে মার কড়া শাসনে আমি অনাহারে শুয়ে আছি। পরক্ষণে জানতে পারছি যে মাও অনাহারে রইছে। আমি খাই নাই এই কারণে মাও খায় নাই। আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো না। আম্মু বলছিল যে, "তুই কোনো চিন্তা করিস না। তোর পড়া তুই চালায়া যা। তারপর আমি যতদিন বেঁচে আছি তোর কোনো বিষয়ে কোনো চিন্তা করা লাগবে না।" আম্মু আমার সাথে বাড়ির সবকিছু ছেড়ে আমার সাথে চলে এসেছে খুলনায় আমাকে কোচিং করানোর জন্য। এবং যখন আমি পরীক্ষা দিতে যেতাম, আম্মু সাওম পালন করতো যে যাতে আমি পরীক্ষায় ভালো করতে পারি। আমি যে ঢাবিতে চান্স পাইছি, এইতে আমার আম্মুর কৃতিত্ব সবথেকেই বেশি, আল্লাহর পরে সবথেকে বেশি। মায়ের প্রতি যে মেসেজটা দিতে চাই সেটা বলতে চাই যে, "মা, আমি কখনো তোমার সামনে যেয়ে বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলার সৎসাহস কখনো হয়নি, হয়তো যে কোনো কারণে। আমি এখন বলতে চাই যে, মা, আমি তোমাকে খুবই ভালোবাসি এবং তোমাকে ছাড়া আমার এই অবস্থান, আমার এই অস্তিত্ব হয়তো থাকতো না। তোমাকে ছাড়া আমি একদম অসহায়। তাই তো বলি, আমি চাঁদকে বলি যে তুমি সুন্দর নও আমার মায়ের মতো।
গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। মাকে কোনো একটা দিবস কিংবা একটি নির্দিষ্ট দিনে ভেদে ফেলার মতো জায়গা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি না। মা এমন একটা জিনিস, সেটি ছোট্ট কবিতা আমরা ছোটবেলায় পড়েছি যে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। আমি ক্লাস 5 শেষ করার পর আমার আম্মা মারা যান। তো আমি যখন আমার আর কি মায়ের ভালোবাসাটা খুব বেশি প্রয়োজন ছিল, অর্থাৎ বয়সন্ধিকালের প্রথম ধাপে এসে লাইফের অনেক ধরনের উত্থান পতন হয়। অনেক সিদ্ধান্ত নিতে পারি না আমরা। আমরা হচ্ছে আমাদের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসে, যেগুলো হচ্ছে ফ্যামিলির বাবা-মা ওই টাইমটাতে হচ্ছে আমাদেরকে সাপোর্ট করে। কিন্তু ওই যেই ক্রুয়েশিয়াল মোমেন্টটা, ওই মোমেন্টটাতেই হচ্ছে আমি আমার মাকে হারিয়েছি। আমার মা মারা গিয়েছেন প্রায় 9 বছর হয়েছে। এখন পর্যন্ত 9 বছরে 18টি ঈদ আমি পার করেছি। কিন্তু কোনো একটি ঈদও আমার খুব ভালোভাবে কেটেছে বলে আমার মনে হয় না। আমার আশেপাশে যারা হোস্টেলে থাকে তারা ফ্যামিলিতে কথা বলছে, তাদের মায়ের সাথে কথা বলছে, উপদেশমূলক কথা বলছে যে এইভাবে করো, এইভাবে খাওয়া-দাওয়া করো। যে কথাগুলো আমার পরিবার থেকে কখনো আসেনি। তো আমি তখন প্রথম আমি ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে মুখের ভেতর গামছা দিয়ে কান্না করতাম। কোনোদিন হচ্ছে শাওয়ার ছেড়ে দিয়ে কান্না করতাম। কারণ হচ্ছে আমি চাইতাম না আমার আবেগগুলো আরেকজন দেখুক। সংসার মোটামুটি খুবই বিধ্বস্ত অবস্থা ছিল। আমি সংসারটা টেনে নিয়ে গিয়েছি। অর্থাৎ মানে আমার আব্বা তখন দ্বিতীয়বার বিয়ে করেননি। যাবতীয় যা কাজ আছে, রান্না করা, কাপড় কাচা, সব কাজ আমাকে করতে হয়েছে। তখন মায়ের যেই শূন্যতাটা খুব বেশি অনুভব করতে পেরেছি এবং মায়ের যে অবদান একটা সংসারে, সেটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে মা আমাদের পেছনে থেকে কতটুকু পরিশ্রম করে। কিন্তু আমরা ওই জায়গাটা আসলে উনি বেঁচে থাকা অবস্থায় আমরা বুঝতে পারি না। উনি যখন চলে যান তখন আমরা আসলে উপলব্ধি করতে পারি। যাকে আমরা ভালোবাসি, সে থাকা অবস্থায় তাকে ভালোবাসা উচিত, তাকে যত্ন করা উচিত। সে হারিয়ে গিয়ে আফসোস করে ভালোবেসে হাতড়ে খুঁজে কোনো লাভ নেই। মা হলো পৃথিবীর সবচেয়ে দামি, যার তুলনা কোনো কিছুর সাথেই হয় না। যার মা নেই একমাত্র সেই বুঝে যে মা হারানোর যন্ত্রণা। আমার মা আমার স্বপ্ন পূরণের জন্য সব করেছেন। আমার মা আমাকে শিখিয়েছেন কিভাবে বাধা অতিক্রম করে স্বপ্ন পূরণের জন্য মাথা উঁচু করে চরম কষ্টের পরিস্থিতিতে লড়াই করতে হয়। ঢাকায় আসার পর থেকে মায়ের সাথে অনেক দিনের একটা দূরত্ব তৈরি হয়ে যায়। কথা হয় কিন্তু দেখা হয় না অনেক দিন। আসলে ছোট থেকেই আমি ফ্যামিলির সাথে ছিলাম, আর ছোটোবেলা থেকেই আমার বাবা নেই। তো আমার মা যিনি, উনি আমার কাছে মায়ের, আবার যিনি মা উনি আমার কাছে বাবা। এই জীবনটা আসলে বলতে গেলে মাকে ছাড়া আমার অসম্পূর্ণ মনে হয়। যে প্রতিটা মুহূর্তে মনের কষ্টের সময়গুলোতে মাকে পাশে পেতাম, হয়তো এখন পাচ্ছি না। মা আমাকে সেই নৈতিক শিক্ষা দিয়েছেন যেটা আমাকে পরিশ্রম করে নিজের যে চাহিদাগুলো পূরণ করতে হয়, মোবাইল কিনা, সাইকেল কিনা, ল্যাপটপ কিনা, আমি নিজের অর্থায়ন এগুলো পূরণ করেছি। আমার মা আমাকে শিখিয়েছেন যে কষ্ট করে নিজের বায়নাগুলো নিজেই পূরণ করো। মায়ের রান্না তো আমার কাছে খাওয়ার পরে স্বর্গীয় স্বাদ অনুভব করি আমি। হলে আসার পরে আমার প্রথম দিকে আমি বেশ অসুস্থ হয়ে পড়ি। এখন কিছুটা মানিয়ে নিতে পারলেও প্রতিটা মুহূর্ত মায়ের রান্নার যে স্বাদটা, মায়ের রান্নার, এটাকে আমি এই শূন্যতা অনুভব করি। মানে এতটুকু মনে পড়ে যে মা আমার জন্য, আমাদের প্রতিটা ওয়াক্ত আমার জন্য আলাদাভাবে বিশেষ করে দোয়া করতো। এই দোয়ার কারণে হয়তো আমি ধীরে ধীরে জীবনে গড়ে উঠতে পেরেছি। মায়ের কাছে এটাই বলতে চাই যে মা, আপনি ছোটবেলা থেকে আমার মনের গহীনে ছিলেন, আছেন এবং সবসময় থাকবেন। আপনি শুধু আমার জন্য প্রতিনিয়ত দোয়া করে যান। ইনশাল্লাহ আমি আপনার দোয়ায় অনেক দূরে যাব।